হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অধ্যায় ৮ নমুনায়নের উপর এমসিকিউ ওয়ান শট ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো যথারীতি আমরা ক্লাসের শুরুতে এই অধ্যায়ের রিলেটেড যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি, কম্পাইল করে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আপনারা যারা ক্লাস করছেন বা তোমরা যারা ক্লাস করছো, তো তোমাদের উচিত হবে প্রথমে একদম সুন্দর করে আ এই যে কয়েকটা স্লাইড আমরা আ ইনফরমেশন নিয়ে আনলাম। তো এই ইনফরমেশন গুলো একটু ভালো করে পড়বা। বুঝে পড়ার চেষ্টা করবা। আমি যতটুকু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন ততটুকু ব্যাখ্যা দিব। আর যারা এই অধ্যায়টা পড়েছো ইতিমধ্যে, তাদের জন্য অনেকগুলো ব্যাখ্যা প্রয়োজন হবে না, তারা বুঝতে পারবে। তারপরেও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এক নজরে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো জানা দরকার সেগুলো আমরা দিলে তোমার পরবর্তীতে এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেওয়াটা যেমন সহজ হবে, প্র্যাকটিস করাটাও ইজি হবে। তো চলো শুরু করি, কথা না বাড়িয়ে। কি দেওয়া আছে যে কোন পরীক্ষণে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অধিকারী সম্ভাব্য সকল উপাদানের সমষ্টিকে সমগ্র বা তথ্যবিশ্ব বলে। সিম্পল কাজ, এটা সমগ্রকে কাকে বলে বা তথ্যবিশ্ব কাকে বলে তার সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। আসতে পারে সংজ্ঞা। সমগ্র দুই ধরনের আমরা জানি, সসীম আর অসীম, যেটা কাউন্ট করা যায়, এটা কাউন্ট করা যাবে না, এরকম ফাইনাইট এবং ইনফাইনাইট বলা যায়। সমগ্রকে প্রতিনিয়ত ছোট্ট একটা অংশকে আমরা বলি নমুনা, নমুনার সংজ্ঞা। তারপর হচ্ছে কোন সমগ্রকে সামগ্রিক বৈশিষ্ট্য জানার জন্য ব্যবহৃত পরিসংখ্যানিক পরিমাপকে ওই সমগ্রকে পরামিতি বলে। পরামিতি নমুনাজ মান খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ক্লাসে আলোচনা করেছি। পরামিতি হচ্ছে সমগ্রকের বৈশিষ্ট্য, আর নমুনাজ মান, এই যে নমুনাজ মান তোমরা দেখতেছো, এটা হচ্ছে নমুনার বৈশিষ্ট্য। কেমন নমুনার বৈশিষ্ট্য বা নমুনার যে বৈশিষ্ট্যগুলা সেটা জানার জন্য যে পরিমাপটা করা হয় সেটা হচ্ছে নমুনাজ মান। যেমন ধর আমি তো উদাহরণ দিই, তোমার ক্লাসে যদি 50 জন শিক্ষার্থী থাকে, তো 50 জন শিক্ষার্থী সবার গড় ওজনটা হচ্ছে পরামিতি। আর আমি যদি 50 জন স্টুডেন্ট থেকে 10 জনকে বাছাই করি, 10 জনের একটা নমুনা নিয়ে থাকি, ওই 10 জনের যদি আমি একটা গড় ওজন বের করি সেটা হবে নমুনাজ মান। ঠিক আছে? তাহলে গড়ের আ এই আ কি বলে তোমার নমুনার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে নমুনাজ মান। আর তোমার সমগ্রকে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে পরামিতি। ঠিক আছে? তারপর কোন নমুনার অন্তর্ভুক্ত নমুনা এককের মোট সংখ্যাকে নমুনার আকার বলে। ইহা ২ প্রকার। নমুনার আকার বুঝতে পারছো, যে ধরো তুমি ৫০ জন থেকে ১০ জনের একটা নমুনা নিয়েছো। তাহলে এই ১০ হচ্ছে নমুনার আকার। নেক্সট স্লাইডে যাই। কোন সমগ্রকে সকল একক বা উপাদানের পূর্ণ তালিকাকে কাঠামো বলে। ব্যাখ্যা দেয়া আছে। শুমারি জরিপ হলো কোন সমগ্রকে প্রত্যেকটি উপাদানকে তাদের বৈশিষ্ট্য গণনা করার পদ্ধতি। শুমারি জরিপে সবগুলা এই উপাদানকে কাউন্ট করা হয়। ঠিক আছে? আদমশুমারি শুনেছো, এটা আদমশুমারি হবে। কৃষি শুমারি, স্বাস্থ্য শুমারি। শুমারি মানে হচ্ছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল এন্টিটিকে আমার কি করতে হবে? কাউন্ট করতে হবে। আর নমুনা হচ্ছে সবাই করতে হবে না, তার মধ্যে একটা অংশ হয়ে করলেই হয়ে যায়। এটাকে নমুনা জরিপ বলে। কেমন? নমুনা জরিপ হলো কোনো সমগ্রকে সবগুলো উপাদান গণনা না করে ওই সমগ্রকে প্রতিনিধিত্বকারী অংশ বিশেষকে বৈশিষ্ট্যকে সহ গণনা করার পদ্ধতি। কেমন? এটা হচ্ছে প্রতিনিধিত্বকারী। বুঝতে পারছো? তাহলে সুমারি মানে হচ্ছে তোমার প্রত্যেকটা ইউনিটকে আমরা কাউন্ট করব বা ওদের থেকে তথ্য নিব। আর নমুনা হচ্ছে কি, আমি সবার থেকে নিব না, একটা অংশ থেকে নিব। অবশ্যই সেটা প্রতিনিধিত্বশীল হইতে হবে। নমুনার আকার যত বড় হলে নমুনা মানে পরামিতি ব্যবধান কমে আসে, স্বাভাবিক। তুমি যখন 50 জনের গড় নিবা, সেটা তো এক্সাক্ট রেজাল্ট। তুমি 50 জনের সময় বা কোনো ব্যস্ততার কারণে তুমি 50 জনের ওজন নিতে পারছো না। তো তুমি 10 জনেরটা নিয়েছো। তো 10 জনের গড় ওজন আর 50 জনের গড় ওজনের মধ্যে একটা ডিফারেন্স থাকবেই, স্বাভাবিক। কিন্তু তুমি যদি 10 জন না নিয়ে 15 জন নাও, 20 জনের নাও, 30 জনের নাও, এরকম করে নমুনা আকারটা যত বড় হবে তত ওই যে 50 জনের গড় আর নমুনার গড়ের মধ্যে কি হবে? পার্থক্যটা কমে আসবে। যখন নমুনার আকার বাড়তে যখন 50 হয়ে যাবে তখন একদম এক্সাক্ট হয়ে যাবে। তো এটাই বলে যে নমুনার আকার যত বড় হবে তত নমুনাজ মান আর পরামিতির মধ্যে ব্যবধানটা কমে আসে। আর এই যে সমগ্র থেকে আমি যে 50 জন শিক্ষার্থী তোমার কথা বলছি বারবার, তো 50 জন শিক্ষার্থীকে তুমি যে 10 জনকে বাছাই করছো, এই যে বাছাই করার যে পদ্ধতিটা কোন পদ্ধতিতে করবা, সো এই পদ্ধতির উপর নির্ভর করবে রেজাল্টটা কি আসতেছে এবং কতটুকু রিপ্রেজেন্টেটিভ হবে সেটা। সো এই যে বাছাই করার পদ্ধতিটা আমরা সমগ্র থেকে নমুনা বাছাই করার যে পদ্ধতিটা সেটাকে আমরা বলি নমুনায়ন। ঠিক আছে? সমগ্রকের প্রতিনিয়তকের অংশ বিশেষ অর্থাৎ নমুনার উপাদান জরিপ করা হয়। ওকে, ডান। তারপর হচ্ছে কি নেক্সট স্লাইডে আসি। অসীম তথ্য বিশ্বের ক্ষেত্রে নমুনায়নই একমাত্র উৎকৃষ্ট পদ্ধতি। কারণ তুমি স্বাভাবিক, তোমার কাছে ধরো একটা পুকুর আছে, পুকুরের মাছ অনেকগুলো আছে, আর তুমি এখান থেকে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে যাচ্ছ, তো তোমাকে অবশ্যই নমুনায়ন করতে হবে। তুমি সবগুলো মাছ তো ধরতে পারবা না। তো তোমাকে কয়েকটা মাছ ধরেই বাকিগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। ঠিক আছে? তো যেখানে তথ্য বিশ্বের আকারটা অনেক বড় হয় তখন আমাকে অবশ্যই নমুনায়নই করতে হবে। যে সমগ্র থেকে তথ্য সংগ্রহ করা হবে সেই সমগ্রকের উপর মূল জরিপের আগে ক্ষুদ্র পরিসরের জরিপকে প্রাক জরিপ বলে। মানে তুমি বড় পরিসরের কোনো একটা
জরিপ চালানোর আগে তুমি আগে ছোট পরিসরে এটা চালায় দেখবা যে তোমার জরিপটা আসলে কাজ করছে কিনা, বা জরিপ পরিচালনা করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হবা সেটা আইডিয়া পাওয়ার জন্য আমরা একটা মূল জরিপের আগে একটা প্রাক জরিপ করি। এটাকে আমরা সময় কি বলি, পাইলট সার্ভে বলি। হ্যাঁ, পাইলট সার্ভে বলা হয়। তারপরে নমুনায়ন দুই ধরনের আছে, একটা সরল দৈব নমুনায়ন, মানে দৈব নমুনায়ন, আর একটা হচ্ছে অদৈব নমুনায়ন, এটা সামনে পাবো। তো সরল দৈব নমুনায়ন আবার দুই প্রকার, এটা হচ্ছে লটারি পদ্ধতি, দৈব সংখ্যা সারণী পদ্ধতি, দুই প্রকার আছে। তো এখানে ব্যাখ্যাগুলো দেখি। যে নমুনায়নের সমগ্রকে তার উপাদানগুলো কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো অংশে বা স্তরে বিভক্ত করা হয় এবং পরবর্তীতে ওই অংশগুলো হতে দৈব নমুনার মাধ্যমে নমুনা চয়ন করা হয়, তাকে স্তরিত নমুনা। দেখো আমরা ক্লাসটাই, আমি সবাইকে বলি যে ক্লাসটা করার জন্য ক্লাস এগুলো বিনা বিস্তারিত উদাহরণ দিয়ে আলোচনা করেছি, যে স্ট্রাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা ধরনের স্যাম্পলিং নিয়ে আমরা আলোচনা করেছি, সময় নিয়ে, বুঝিয়ে বুঝিয়ে, উদাহরণ দিয়ে। সো এটা একটু বুঝার বা আলোচনার ব্যাপার আছে। সো আমার সাজেশন থাকবে ক্লাসগুলো করার জন্য। এখন আপাতত আমরা এবার কন্টিনিউ করতে হচ্ছে যতটুকু ক্লিয়ার করা যায়। তবে এমসিকিউর জন্য তুমি মনে রাখতে পারলেই হবে। এমসিকিউতে তো আর এ হয় না। তারপর ইনার ফিলিংস একটা ব্যাপার আছে, যে জিনিসটা বুঝার, উপলব্ধি করার, সেটার জন্য একটা কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিটের আলোচনা এখানে আছে। সো আমরা আমাদের ক্লাসে করেছি, আমরা ক্লাসগুলো করলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার হবে আপনাদের। তো ওকে, আমরা সামনে আগাই। নমুনাজ মানে পরামিতির মধ্যে যে পার্থক্য হয় তাই নমুনায়ন ত্রুটি। ঠিক আছে? ওই যে বললাম তুমি ১০ জনের গড় নাও ওজন, সেটা ৫০ জনের গড় ওজনের মধ্যে একটা ডিফারেন্স হবে। এই ডিফারেন্স হচ্ছে নমুনায়ন ত্রুটি। ঠিক আছে? সংজ্ঞা। নেক্সট স্লাইডে আসি। নমুনায়ন ত্রুটি সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব না, তবে কমানো যায়। হ্যাঁ, স্বাভাবিক, সম্পূর্ণরূপে এড়ানো যাবে না, একটা ডিফারেন্স থাকবে, তবে যতটুকু পারা যায় কমানো যায়। বাট এক্স্যাক্টলি সবসময় যে একদম ত্রুটি হবে, মুক্ত হবে তা না, কিছুটা ডিফারেন্স থাকবে। হ্যাঁ, কখন একদম জিরো হবে, যখন তোমার নমুনার আকারটা একদম সমগ্রকে সমান হয়ে যাবে, আর তখন তো আর নমুনাই থাকলো না, ঠিক না? তাহলে নমুনার আকার বাড়লে নমুনার ত্রুটির পরিমাণ কমতে থাকে, গড়ের আলোচনা করেছি। নমুনার আকার বাড়তে বাড়তে যদি নমুনা জরিপকে সুমারি জরিপে রূপান্তর করা হয়, তবে নমুনা ত্রুটির পরিমাণ শূন্য হয়, যেটা আলোচনা করছি সেটাই। অনমুনায়ন ত্রুটি শুধু নমুনা জরিপে ঘটে না, ইহা নমুনা জরিপ ও সুমারি জরিপ উভয় ঘটে, উভয় জরিপে ঘটে। মানে কি অনমুনায়ন ত্রুটি মানে হচ্ছে তোমার যেগুলা কিছু মিস্টেক, যেটা তুমি ইগনোর করতে পারবে না, যেমন ধর টাইপিং করতে গিয়ে মিস্টেক হয়েছে, হ্যাঁ, বা তুমি ভুল করে আহ, তুমি একটা বলছো, আরেকজন লিখছে একটা, বা একজন বলছে একটা, তুমি শুনছো আরেকটা, এরকম যেগুলো তোমার ইন্টেনশনাল না, এরকম ভুলগুলা। এবার আসো, আমরা পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করে দুইটা নমুনায়ন শিখছি। সেটা কি, যে নমুনা পদ্ধতিতে নমুনা প্রতিটি একক সমগ্রকে ফেরত দেওয়া হয়, যেমন তুমি একটা বল বাছাই করে বলটা আবার রেখে দিছো, দিয়ে আবার একটা বল উঠাইছো, তাহলে এই ধরনের নমুনায়নকে আমরা বলি পুনঃস্থাপন করে নমুনায়ন। আর যদি আমি বলটা ফেরত না নিয়ে পরবর্তী সেকেন্ড বলটা নেওয়ার আগে প্রথম বলটা যদি ফেরত না দিয়ে আলাদা করে রেখে দিই, তাহলে সেটা হচ্ছে পুনঃস্থাপন না করে নমুনায়ন। তো আশা কি বললো, কোনো পরিসাংখ্যিক অনুসন্ধান বা গবেষণার তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অনুসন্ধান বিষয়ক প্রয়োজনীয় তথ্য প্রশ্নের সমাহারকে পরিসংখ্যান প্রশ্নমালা বলে। এটা প্রশ্নমালার সংজ্ঞা। তুমি যে যখন একটা সার্ভে করবা, তো সার্ভে করতে গেলে অবশ্যই তোমার কিছু ইনফরমেশন লাগবে। ইনফরমেশন জানতে হলে তোমার কি কি ইনফরমেশন লাগবে, এটা প্রশ্ন আকার তৈরি করতে হবে, এটা প্রশ্নের সেট তৈরি করতে হবে। এই ইনফরমেশন তুমি এই প্রশ্নগুলো তুমি সবাইকে করবা, এই সেই প্রশ্নের সেটটাকে বলা হয় প্রশ্নমালা। ঠিক আছে? তারপর হচ্ছে আদমশুমারি, নমুনা জরিপ না। ঠিক আছে? আদমশুমারি হচ্ছে শুমারি জরিপ। আদমশুমারি হলো শুমারি জরিপ যে আছে। বাংলাদেশে আদমশুমারি প্রতি ১০ বছর পর পর সংগঠিত হয়। আচ্ছা, নমুনার উপাদান সংখ্যা অসীম হতে পারে না, নমুনার উপাদান সংখ্যা সসীম হবে। অসীম হয় তোমার তথ্য বিশ্ব বা সমগ্রকের আকার, কেমন, ওটার উপাদান সংখ্যা অসীম হতে পারে, বাট নমুনার আকার সসীম হতে হবে, মাস্ট। সসীম মানে ছোট, কাউন্টেবল আর কি। তারপর আসলে নমুনার আকার ছোট হলে নমুনায়ন ত্রুটি বেশি হয়। তাহলে দেখো তুমি আবার তোমার কাছে দেখো, ধর তোমার ক্লাসে ৫০ জন শিক্ষার্থী, তুমি যদি মাত্র দুইজনের নাও, দুইজনের নমুনা নিয়ে তাদের গড় ওজন বের করে যদি ডিসিশন নাও, তাহলে সেটা সঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে? তো নমুনার আকার যত ছোট হবে নমুনার ত্রুটি তত বেশি হবে। তো সো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড একটা নমুনার আকার নিতে হয়। তারপর নমুনা জরিপের ক্ষেত্রে নমুনায়ন ত্রুটি ঘটে। হ্যাঁ, অনমুনায়ন ত্রুটি নমুনা জরিপ ও সুমারি উভয় ক্ষেত্রে করতে পারে, আলোচনা করছি কিছু আগে। নমুনার আকার ছোট হলে অনুমানের ত্রুটি কম হয়। ওকে, অনুমানের ত্রুটি প্রয়োগ করা সম্ভব না, ওই যে বলেন যেগুলো সম্ভব না এগুলো কিছু কারণ আনইনটেনশনাল ভুল। তারপর বলছে কি, নমুনাজ মান সমগ্রকের বৈশিষ্ট্য পরিমাপ করে না, ইহার নমুনা বৈশিষ্ট্য পরিমাপ করে। আগে একই কথা, নমুনাজ মানে হচ্ছে নমুনার বৈশিষ্ট্য পরিমাপ করবে, আর সমগ্রকে বৈশিষ্ট্য পরিমাপ করলে এটাকে আমরা বলি পরামিতি। পরামিতি বা পরামান। পরামিতি, পরামান, বুঝতেছো? এটা কোথায় পড়ছো? এটা তোমরা ইয়াতে পড়ছো, দ্বিপদী বিন্যাস, পৈশ বিন্যাস, পরিমিতি বিন্যাস, এগুলোতে পড়ছো। পরামিতি কয়টি, পরামান কয়টি।
পুনঃস্থাপন করে নমুনায়ন করে পুনঃস্থাপন করে যদি আমরা নমুনায়ন করি তাহলে নমুনায়নের মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে n টু দি পাওয়ার, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে n টু দি পাওয়ার n। n হচ্ছে তোমার সমগ্রকে আকার আর ছোট হাতে n হচ্ছে তোমার নমুনার আকার, ঠিক আছে। আর পুনঃস্থাপন করে নমুনায়ন বা পুনঃস্থাপন না, সরি পুনঃস্থাপন না করে হবে, পুনঃস্থাপন না করে নমুনায়ন বা পুনঃস্থাপন না করে নমুনায়ন মোট সংখ্যা হচ্ছে NCN, ঠিক আছে। এবার আসেন এইটা থেকে আমরা আগাই, এটা একটু বলে দিই আবার, এখানে আবার সম্ভাবনা তো, হ্যাঁ এটা যাবে, চলো এবার স্লাইড শেষ, আমরা এমসিকিউ দেখবো, দেখো কত সহজে করা যাচ্ছে। দেখা বলছে কি 10 আকার বিশিষ্ট সমগ্রক হতে, সমগ্রক হবে সংগ্রহ না, এটা সমগ্রক, সমগ্রক হতে পুনঃস্থাপন না করে 2 আকারের নমুনা নেওয়া হয়েছে। তাহলে দেখো আমরা এটা হবে এটা, তাহলে এখানে বড় হাতে হচ্ছে সমগ্রকের আকার 10, নমুনার আকার হচ্ছে 2, তো 10c2, আর 10c2 কত সেটা হচ্ছে তোমার 45, ক্যালকুলেটর দিলে পেয়ে যাচ্ছে 45। নেক্সট স্লাইডে যাই। কোন একটি সমগ্রগতে নির্ণীত একটি পরিমাপকে বলা হয় পরামিতি, দেখছো, আর সমগ্রকে বৈশিষ্ট্য হলো পরামিতি, এই জন্য দুইটা এমসিকিউ আমি একই স্লাইডে দিয়েছি। নমুনা যে বৈশিষ্ট্য হচ্ছে সেটাকে আমরা নমুনাজ বলি, আবার কোন নমুনা অন্তর্গত উপাদান সময় যে কোনো গাণিতিক ফাংশনকে ওই নমুনা কি বলে, নমুনাজ বলে। দুটো জিনিস একই, এই জন্য আমরা একই স্লাইডে দিলাম। কোন ক্লাসে 50 জন শিক্ষার্থী হতে 10 জন শিক্ষার্থী নিয়ে উচ্চতা গড়কে কি বলা হয়? তাহলে আমি কি করলাম, 50 জন থেকে 10 জনকে নিয়েছি, 10 জনের গড় নিয়েছি, তাহলে নমুনার গড়, তাহলে নমুনার গড়টা হচ্ছে নমুনাজ, নমুনার যে বৈশিষ্ট্য সেটাকে আমরা নমুনাজ মান বা নমুনাজ বলি। নমুনার আকার ছোট হলে নমুনা ত্রুটি কি হয়, বেশি হয়। নমুনার আকার একটু বড় হলে নমুনা ত্রুটি কমে আসে। এই স্কিপ করলাম নাকি, আছে নেক্সট। নমুনা গড় সমগ্র গড় নিজ ঝুঁকি নিরূপক, খুবই ইম্পর্টেন্ট, আমরা ম্যাথ করছি। নমুনা গড় সমগ্র গড়ে নিজ ঝুঁকি নিরূপক, মনে আছে? এই অধ্যায় থেকে একটাই ম্যাথ ইম্পর্টেন্ট, এই ম্যাথটি বারবার আসে। আচ্ছা ঠিক আছে, করলাম। নেক্সটে যাই। তথ্য বিশ্বের প্রতিটি এককের উপর অনুসন্ধান কার্য পরিচালনা করা কোনটিতে, সুমারি জরিপে। প্রত্যেকটার উপর আমরা তথ্য নিয়ে থাকি, প্রত্যেকটা থেকে। আদমশুমারি কি, সবার বাসায় গিয়ে গিয়ে তথ্য নেয় না, এই জন্য এটাকে আদমশুমারি বলা হয়। নেক্সট, তথ্য বিশ্বের প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশ বা তথ্য বিশ্বের বৈশিষ্ট্যসমূহ প্রদর্শন করতে পারে তাকে কি বলে, নমুনা বলে। ছোট একটা অংশকে নমুনা বলে। স্যাম্পলিং এর বাংলা হচ্ছে নমুনায়ন, ঠিক আছে। নমুনায়ন বাংলা ইংলিশ হচ্ছে স্যাম্পলিং, আর স্যাম্পলিং এর বাংলা হচ্ছে নমুনায়ন। ওকে, গট ইট। ক্ষুদ্র নমুনা হচ্ছে কি 30 এর চেয়ে কম হলে আমরা বলি এটা ক্ষুদ্র নমুনা, আর 30 এর থেকে বেশি হলে, 30 সমান বা বেশি হলে এটাকে আমরা বলি বৃহৎ নমুনা। আল্লাহ, নমুনার আকার আর কি। তো যে পরিসাংখ্যিক প্রক্রিয়ার সাহায্যে নমুনা বা তথ্য বিশ্বের একক সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় তাকে কি বলে, জরিপ বলে। জরিপ কার্য চালিয়ে আমরা কি করে, আমরা সমগ্র সম্পর্কে ধারণা নিই, তাই তো। তো সেটা আমরা সবগুলা থেকে নিয়ে অনেক সময় সুমারি জরিপ করে করি, অনেক সময় নমুনা জরিপ করে নিই, কিন্তু মূল উদ্দেশ্যটা কি থাকে, মূল উদ্দেশ্য থাকে তথ্য বিশ্ব সম্পর্কে আমার ধারণা নেওয়া। কোন জরিপে দশা জনবল আছে, এটা দশা না, বেশি জনবল প্রয়োজন হয় না। কোন জরিপে বেশি জনবল প্রয়োজন হয়, সহজ হিসাব, নমুনা জরিপে কম জনবল দিয়ে হয়ে যায়। সরি। এরপর নেক্সট, নমুনাজ মান ও পরামিতি পার্থক্য কি বলে, নমুনাজ ত্রুটি বলে। আমরা ওই ইনফরমেশনে ওখানে ছিলাম, করেছি। নমুনাজ ত্রুটি ঘটে থাকে কখন, নমুনা জরিপে। সুমারি জরিপ করলে তো ওখানে আর এটা আসেই না, সবগুলো কাউন্ট করা হয়ে গেছে, তো নমুনা ত্রুটিটা হবে নমুনা জরিপে। আর অনমুনা ত্রুটি দুইটাতেই হতে পারে, সুমারি জরিপও হতে পারে, নমুনা জরিপও হতে পারে, নমুনা জরিপও হতে পারে। নমুনার আকার ছোট হলে নিচে কোনটি ঘটে, নমুনা ত্রুটি ঘটে, ঠিক। নেক্সটে যাই। নমুনায়ন পদ্ধতি মূলত কয় প্রকার, 2 প্রকার। নমুনায়ন পদ্ধতি মূলত কয় প্রকার, 2 প্রকার, দৈব অদৈব আর কি। সম্ভাবনা নমুনায়নকে বলা হয় দৈব নমুনায়ন। সম্ভাবনা নমুনায়নকে নমুনায়ন যে লটারিটা আর কি, যেটাতে মানে নমুনা বাছাই করার ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত পছন্দ থাকবে না। নেক্সটে যাই।
কোন নমুনায়ন পদ্ধতি সম্ভাবনা তত্ত্বের উপর নির্ভরশীল নয়? অদৈব। অদৈব। তো অদৈব যেটা সেটা হচ্ছে থাকে না? এরকম আরো কয়েকটা আছে যেমন ধরো তোমার উদ্দেশ্যমূলক নমুনায়ন আছে, জাজমেন্টাল নমুনায়ন আছে, সিস্টেমেটিক আছে। ওগুলো দেখতে পারো। তারপর হচ্ছে কি অনুসন্ধান বিষয়ে কতগুলো মুদ্রিত প্রশ্ন সমানকে প্রশ্নমালা বলে। ওই যে বললাম তোমার কি তথ্য জানা লাগবে এগুলো একটা প্রশ্ন আকারে তুমি রাখবা। ওই প্রশ্নটাই হচ্ছে প্রশ্নমালা। তারপর হচ্ছে কি ১৫, ২০, ২৫, ২১ তথ্য বিষয় পুনঃস্থাপন না করে ২ আকারে করে নমুনা নির্বাচন করা যাবে। তাহলে এখানে সমগ্রকে আকার হচ্ছে কত? সমগ্রকে আকার হচ্ছে তোমার ৩। সমগ্রকে আকার হচ্ছে ৩। সমগ্রকে আকার হচ্ছে এখানে ৩। তাহলে ৩টা থেকে তুমি ২ আকারে নমুনা নিচ্ছ। তাহলে 3C2 তাহলে ৩। আনসার হচ্ছে ৩টি। ক্যালকুলেটর দিয়ে করলে পাবা। নেক্সট ২ বছর সারণী উৎপন্ন করে ইয়ার্স। এটা এটা জিকে মনে রাখেন। আদমশুমারি হলো কি সুমারি জরিপ। হ্যাঁ এটা পড়ছি। যে সমগ্র থেকে তথ্য সংগ্রহ করা হবে সেই সমগ্র মূল জরিপের আগে ক্ষুদ্র একটা পরিসরে জরিপ করা, এটাকে আমরা কি বলি? প্রাক জরিপ বা পাইলট সার্ভে বলছিলাম। কোন সমগ্রকের প্রতিটি উপাদানকে কি বলে? সমগ্রক একক। গট ইট। নমুনায়নের ইংরেজি কি? স্যাম্পলিং। স্যাম্পলিং এর বাংলা কি? নমুনায়ন। বৃহৎ নমুনা কখন হবে? এন যখন বা নমুনার সংখ্যা যখন ৩০ বা তার থেকে বেশি হবে। দ্যাটস ইট। জরিপ ২ প্রকার, নমুনা জরিপ, সুমারি জরিপ। নমুনার আকার ছোট হওয়ার ফলে সৃষ্ট ত্রুটি কি? নমুনা ত্রুটি। সবগুলো ইনফরমেশন ছিল। সম্ভাবনা নমুনায়নের তথ্য বিশ্বের প্রতিটি একক নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কত? সমান। পুনঃস্থাপন করে এন আকারের তথ্য বিশ্ব থেকে ছোট হাতে এন আকারের নমুনা নির্বাচন করলে প্রত্যেকটি নমুনার সম্ভাবনা কত? পুনঃস্থাপন করে কটা নমুনা পাওয়া যায়? n⁴n। আর প্রত্যেকটার সম্ভাবনা বললে সেটা হবে 1/n⁴। মনে থাকবে? আর পুনঃস্থাপন না করে হচ্ছে কত? n⁴n। তাহলে তার প্রত্যেকটার সম্ভাবনা কত হবে? n⁴n। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? পুনঃস্থাপন করে নাকি না করে? কোথায় ভুল হয়েছে মনে হয়। তাহলে এখানে ভুল হয়েছে। এখানে হবে n⁴n হবে। কেমন? n⁴n। ওকে, নেক্সটে যাই। এখানে আবার আছে ৩ আকার বিশিষ্ট সমগ্রতা পুনঃস্থাপন করে আমরা যদি ২ আকারে নিই তাহলে হবে কত? 3 স্কয়ার। কারণ নমুনার সমগ্রকে আকার হচ্ছে ৩, নমুনার আকার হচ্ছে কত? ২। তাহলে n⁴n। তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9। এই যে 9। এত হতে পুনঃস্থাপন না করে তাহলে নমুনা আকার সমগ্রকে আকার কত? ৪। 4C2 4। আনসার ৪। ৪ হবে? ৩ ৪ ১২, ৬ আনা হবে। তাই না? ৬ তো। 4C2 তো ৬। 4C2 ৬, ৬ হবে। এটা আনসার ভুল আছে, এটা ৬। নেক্সটে যাই। এই যে এটা নমুনা গড় সমগ্র গড় নির্ভর নিরূপক। এই যে এটা দেখাইলাম। যারা ম্যাথ করছো জানো এটা ইম্পর্টেন্ট। নেক্সটে যাই। তাহলে নমুনা গড় সমগ্র গড় নিরপেক্ষ বা নির্ভর নির্ভর শর্ত কোনটি? এটাই একই কথা। নেক্সট, কোন একটি পরীক্ষণের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অধিকারী সম্ভাব্য সকল উপাদান সমষ্টিকে কি বলে? তথ্য বিশ্ব বলে। তথ্য বিশ্বের সংখ্যাটা সমগ্র বা তথ্য বিশ্ব। নেক্সটে যাই। যদি কোনো নির্বাচিত নমুনা এককের সংখ্যা ৩০ এর কম হয় তাহলে আমরা ক্ষুদ্র নমুনা বলি। ৩০ এর সমান বা বেশি হলে বৃহৎ নমুনা বলি। নেক্সট, বাংলাদেশে ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের গড় ফলাফলকে কি বলে? তাহলে প্রাপ্ত নাম্বার কাদেরকে নিয়ে? এইচএসসি পরীক্ষায় যারা দিছে সবাইকে নিয়ে বলছে। হ্যাঁ, ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত সবার গড়। তাহলে একটা অংশ না, সবাইকে নিয়ে কথা বলছে, সবার অংশ। সবার গড় নিয়ে কথা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি পরামিতি। যদি বলতো কি যে এইচএসসি পরীক্ষার একটা নির্দিষ্ট একটা সংখ্যক স্টুডেন্টের গড় ফলাফল তাহলে সেটা হয়ে যেত তোমার নমুনা, নমুনা মান হইতো। কিন্তু এখন এটা সবাইকে নিয়ে বলছে। তো এটা সমগ্রক। আর সমগ্রকের বৈশিষ্ট্য কি বলে? পরামিতি বা পরামান বলে। নেক্সটে যাই। বাংলাদেশের মাথাপিছু গড় আয়কে এটাও কি পরামিতি, কারণ মাথাপিছু আয় সবাইকে নিয়ে কথা বলছে। সরল দ্রবণের পদ্ধতি, লটারি পদ্ধতি, দৈব সংখ্যা, ধারাবাহিক পদ্ধতি, দৈব সংখ্যা সারণী পদ্ধতি, লটারি পদ্ধতি। তিনটার মধ্যে মাত্র ধারাবাহিক পদ্ধতিটা হবে, এটা অদৈব। এই দুইটা যা আপনার পড়লে পাবে। এটা কিন্তু ক্লাসে আলোচনা করা হয়েছে। বিশাল টপিক। অনেকক্ষণ সময় নিয়ে আলোচনা করছি। সুমারি জরিপের সুবিধা। সুমারি জরিপ এটাতে রেজাল্টটা ভালো আসে আর কি।
তো সমগ্র সার্বিক অবস্থা জানা যায়, ইয়েস। পরামিতি সম্পর্কে ধারণা বা দেয়, সরাসরি ধারণা দেয়। মাঠ কর্মীদের উপর নিয়ন্ত্রণ থাকে। কারণ দেখো সুমারি জরিপটা এত বিশাল পরিসরে হয়, অনেক মানুষ লাগে। তো অনেক মানুষ লাগলে সবাইকে তুমি কন্ট্রোল করতে পারবে না। অনেক সময় লাগবে, অনেক টাকা লাগবে, অনেক বাজেট লাগবে। সো এটা একটা ড্রব্যাক। কিন্তু আবার এটা রেজাল্ট আবার কি হয়? অ্যাকুরেট হয়। সুমারি জরিপের অপেক্ষা নমুনা জরিপের কি প্রয়োজন? সময় কম লাগে, কম জনশক্তি লাগে, বেশি সময় লাগে না। তাহলে ১ আর ৩ হচ্ছে আমাদের আনসার। নেক্সট, অনমুনায়ন ত্রুটি ঘটে থাকে কখন? দুটাতেই, নমুনা জরিপেও ঘটে, সুমারি জরিপেও ঘটে অনমুনায়ন ত্রুটি। নমুনা ত্রুটি হ্রাস করা যায় কিভাবে? নমুনা আকার বৃদ্ধি করে, সঠিক নমুনা পদ্ধতি করে, সঠিক নমুনা, হ্যাঁ ঠিক আছে, ৩টা। কিছু ব্যাখ্যা আছে এখানে, এই যে সঠিক নমুনা মান বলতে পারো, এগুলো আসলে ক্লাসে করলেই পারবা। আসলে নমুনা হলো কি, তথ্য বিষয় বইতে ক্ষুদ্র অংশ, ঠিক আছে, তথ্য বিষয় উপসেট, তথ্য বিষয় দর্শন স্বরূপ, হ্যাঁ মানে আমরা তো নমুনাটা দিয়েই তো আমরা তথ্য বিষয় সম্পর্কে ধারণা পাই, তাই না? এটা ওয়ান কাইন্ড অফ রিফ্লেক্টিং মিরর মতো বলা যায়, দর্পণ স্বরূপ। নেক্সটে আসি, নমুনা জরিপের ক্ষেত্রে সময় অর্থ জনবল লাগে, কম লাগে, কম লাগে। অনমুনা ত্রুটি বেশি হয়, হ্যাঁ নমুনা ত্রুটি বেশি হয়। এটা অনমুনা ত্রুটি বেশি হয় না হয়, এটা তো দুটোতে হইতে পারে, তাহলে নমুনা ত্রুটি বেশি হয়, স্বাভাবিক। যদি নমুনা জরিপ, নমুনা ত্রুটি হবে। অনমুনা ত্রুটি কিন্তু, অনমুনা ত্রুটি তোমার নমুনা জরিপ, সময় জরিপ দুটোতে হতে পারে, আনইনটেনশনাল ভুলগুলো আর কি। নেক্সট, নমুনায়নের ফলে তোমার শ্রম ও সময় কম লাগে, ঠিক আছে। অনেক তথ্য বাদ পড়ে, এটাও ঠিক আছে। তারপর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কম সময়ের মধ্যে তুমি সিদ্ধান্ত নিতে পারবা। যখন তোমার সময় কম লাগে, কম থাকে, বাজেট কম থাকে, তখন তোমাকে নমুনা জরিপই করতে হয় আসলে। সময় জরিপের জন্য লোকবল যেমন বেশি লাগে, সময়ও বেশি লাগে, বাজেটও বেশি লাগে, খরচ বেশি হয়। সো এই কারণে ব্যক্তিগত পর্যায়ে সবাই নমুনা জরিপই করে। নমুনা হলো তথ্য বিশ্বের কি উপসেট, দর্পণ স্বরূপ, প্রতিদিন ক্ষুদ্র অংশ, হ্যাঁ ঠিক আছে, তিনটাই রাইট। নেক্সট, নমুনা জরিপের ক্ষেত্রে অনমুনা ত্রুটি কম হয়। তারপর হচ্ছে তোমার সময় অর্থের জন্য কম লাগে, নমুনা ত্রুটি বেশি হয়, তিনটাই রাইট। সুমারি জরিপের ক্ষেত্রে সময় অর্থ বেশি লাগে, বেশি লাগে। অনমুনা ত্রুটি বেশি হয় না, হতেও পারে না হতে পারে। দক্ষ জনবলের প্রয়োজন হয় না, কারণ এত পরিমাণ বিশাল এত মানুষ লাগবে, তুমি দক্ষ জনবল পাবাও না, তো বাধ্য হয়ে তোমাকে বাইরের লোক হায়ার করতে হয়। নমুনা ত্রুটি হ্রাস কিভাবে পাই? নমুনা আকার বৃদ্ধি করলে, সঠিক নমুনার মধ্যে, ঠিক আছে, তিনটাই রাইট। এবার এটা দেখি, ৪ আকার বিশিষ্ট তথ্য বিষয় দেওয়া আছে, ওখানে ২ আকার বিশিষ্ট নমুনা সংগ্রহ করা হলো, এই যে এরকম সংগ্রহ করা হয়েছে। ৪, ৬ উপস্থাপন না করেই করছে। দ্বিতীয় নমুনাটির গড় কত? দ্বিতীয় নমুনাটির গড় কত? দ্বিতীয় নমুনাটির গড় হচ্ছে এই যে এটা। ৪ আর ১ যোগ করে ২ দিয়ে ভাগ করলে ২.৫। প্রত্যাশিত নমুনা গড় নিচে কোনটি? দেখো প্রত্যাশিত নমুনা গড় ৫.২৫, এটা তুমি কিভাবে করবা? এইগুলা গড় বের করে দাও। এই ৪টা বের করলেই হয়ে যাবে। কারণ তুমি পড়ছো। নমুনা গড় হচ্ছে কত? এটার সমান হচ্ছে y বার। সো সমগ্রকে গড় বের করো। ৪ যোগ ৬ যোগ ১ যোগ ১০ ভাগ ৪, 5.25, ঠিক আছে? এইগুলা যোগ করে ৪ দিয়ে ভাগ করো, 5.25 আসবে। আলাদা করে করার দরকার নেই। টাইম ওয়েস্ট হবে। যারা জানে তারা বুঝে গেছে সমগ্র গড়ের সমানই হবে। তো সমগ্র গড়টা বের করলেই তো হচ্ছে। নেক্সট, এত একক বিশিষ্ট সমগ্র হতে দৈবভাবে পুনঃস্থাপন ছাড়া ২ আকার বিশিষ্ট সম্ভাব্য নমুনা চয়ন করা হলো। আচ্ছা, নির্বাচিত সম্ভাব্য নমুনাগুলো কি কি? দেখো কি কি হতে পারে? ২, ৩, ২, ৪, ৩, ৪। তো ২, ৩, ২, ৪, ৩, ৪, এটা হচ্ছে আনসার। নির্বাচিত সম্ভাব্য নমুনা সময়ের ক্ষেত্রে নমুনা গড় সমগ্র নির্যোগ নির্ভর, হ্যাঁ এটা সবার জন্য সত্য। নমুনা গড়ের গড় সমগ্র গড়ের সমান, হ্যাঁ ঠিক আছে। আর প্রতিটা সমান কত? 1/NCN, ঠিক আছে তো। নেক্সটে যাই। তথ্য বিষয়ে এত ৩ সদস্যের নমুনা সংগ্রহ করা হলো, সমগ্রটি গড় করো, এই গড় বের করো। কত হবে? 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 9, তাহলে ভাগ 5, 5.8। 5.8 গড় বের করছি, জাস্ট যোগ করে 5 দিয়ে ভাগ করছি। উদ্দীপকের নমুনা সংখ্যা কত? পুনঃস্থাপন করে না প্রতিস্থাপন ছাড়া দিছে? কিছু তো বলে নাই, তাহলে এটা পুনঃস্থাপন ছাড়া। ছাড়া করে এখানে কয়টা আছে? কিছু না বলে পুনঃস্থাপন ছাড়া, কিছু না বলা থাকলে পুনঃস্থাপন ছাড়া। তাহলে এখানে আছে 5টা, 5C3। তো 5C3 কত? চলো আমরা বের করি। 5C3 10, তাহলে এখানে হচ্ছে 10।
নমুনা সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে? নেক্সটে যাই। 3 একক বিশিষ্ট একটা সমগ্র পুনঃস্থাপন করে 2 আকারের সম্ভাব্য নমুনা সংখ্যা। তাহলে কয়টা নমুনা হবে? 3 স্কয়ার মানে 9 টা। 3 স্কয়ার n টু দি পাওয়ার n আরকি। তাহলে 9 টা। তাহলে সম্ভাব্য নমুনার মধ্যে কোনটির নমুনা গড় বেশি? তো তুমি যোগ করো। যোগ করে 2 দিয়ে ভাগ করো। তো দেখতেছি 6 যোগ 6 ভাগ 2 তাহলে 6। সেটার নমুনা গড়টা বেশি। মানে এই সংখ্যাগুলো গড় বের করে দেখো কোনটার বেশি। সেটাই হচ্ছে আমার সবচাইতে মানে যে 4 টা অপশন আছে তার মধ্যে এই 4 টা নমুনার মধ্যে নমুনা গড় তারটা বেশি। 2 যোগ 2 এটা হচ্ছে গড় 2, এটা হচ্ছে হয়তো 2.5, এটা সামথিং 8 তো 4 হবে। তাহলে এটা হচ্ছে কত 6। তো নমুনা গড় বেশি না এটা? আচ্ছা নেক্সটে যাই। কোনো একটি n আকারের সমগ্রগতে n আকারের নমুনা নেওয়া হলো। তাহলে পুনঃস্থাপন করে নেওয়া হলে নমুনার সংখ্যা কত? এই যে এটা শিখছি। পুনঃস্থাপন না করলে NCN। পুনঃস্থাপন করে পদ্ধতিতে প্রতিটি একক নমুনা অন্তর্ভুক্ত হওয়া সমান হবে। সম্ভাবনা কি হবে? সমান। সবসময় সমান। দৈব নমুনায়নে সবগুলা নমুনা বা সবগুলো উপাদানের নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাটা সমান থাকে। নেক্সটে যাই। কোন কলেজে একাদশ শ্রেণীতে পরিসংখ্যান বিষয়ে 10 জন ছাত্র আছে, তাদের মধ্যে 3 জনকে বাছাই করছে লটারির মাধ্যমে। সমগ্রকে আকার কত? সমগ্র আকার হচ্ছে 10। পুনঃস্থাপন করে 3 জনকে বাছাই করছে। তাহলে মোট নমুনা পুনঃস্থাপন করে তো 10 কিউব তাহলে 1000 হবে। পুনঃস্থাপন না করে যদি আমি 3 জনকে বাছাই করতাম তাহলে হয়তো কত NCN তাহলে 1000 সি সরি 1000 কেন হবে 10 না 10 সি হবে কত 3। সো 10 সি 3 কত হয়? 10 সি 3 হয় তোমার 120। তাহলে 1/120 এই যে 1/120 হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে? নমুনা হবে 120 টা আর প্রতিটা নমুনা ওই প্রতিটা উপাদান নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সমান কত? 1/120। ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে এর মধ্যে দিয়ে শেষ। আ এতটুকু তো করছি। মাশাআল্লাহ। আমরা করতে পারছি সফলভাবে আলহামদুলিল্লাহ। তো যারা ক্লাসে এতটুকু পর্যন্ত এসেছো সবাইকে ধন্যবাদ। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এই ক্লাসগুলো করে উপকৃত হয়েছো, তোমরা চাইলে এই ক্লাসগুলো তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবা। বেশি, বেশি শেয়ার করো। আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।